মানে মুস্তফা খমেনিকে মেরে ফেলা। গ্রেটার ইসরায়েলের জন্য সব থেকে বাধা হলো ইরান। আহ, আমেরিকার কাছে যুদ্ধটা অর্থনৈতিক হতে পারে, বাট ইসরায়েলের কাছে বেসিক্যালি এটা অনেকটা ধর্মযুদ্ধের মতো। এই যুদ্ধে যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকা তিনটাই দুর্বল হয়ে যায়, তাতে সৌদি আরবের কোনো আপত্তি নাই। প্রথমত কেউ শুনবে না। তবে যেহেতু আমেরিকার সাথে ইউরোপের অনেকগুলো দেশ, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, এদের একটু ন্যাটো সম্পর্ক আছে, ডিনাই করবে না, বাট আপনি দেখবেন আলটিমেটলি কেউ শুনবে না। আলটিমেটলি কেউ শুনবে না। আচ্ছা, এখন আমি যে কথা বলছিলাম প্রথমত, যে এই যুদ্ধ কারা কন্ট্রোল করে। এই যুদ্ধ যারা কন্ট্রোল করে, এই যুদ্ধটা কন্ট্রোল করে কিন্তু মেনলি এটা ট্রাম্পও না। কারণ কিছু অস্ত্র ব্যবসায়ী আছে, আমরা সেই রথচাইল্ড ফ্যামিলির কথা জানি। এবং একই সাথে ইউএসএ তে একটা বিশাল, ইসরায়েল তো আছে, ইউএস এর একটা বিশাল ইসরায়েলি লবি আছে। তো আলটিমেটলি এবং অনেক ইন্ডিভিজুয়াল আছে। আপনি এই যুদ্ধে দেখবেন যে ইরান জিতুক বা আমেরিকা হারুক, যেই হারুক, কিছু লোক তারা বেনিফিটেড হবে। এবং এই গ্রুপ অফ পিপল অনেক পাওয়ারফুল। তো তাদের লবিটা কাজ করে যাচ্ছে। আহ, তো এই যুদ্ধটা যেন আরো কিছুদিন চলে। তো এখন আমার বিচারে এই যুদ্ধটা বুঝতে গেলে আমাদেরকে ইসরায়েলটা বুঝতে হবে। কারণ ইসরায়েলটাই সম্পূর্ণ যুদ্ধের সব থেকে বড় ফ্যাক্টর। ইসরায়েলটাকে বুঝতে হবে, ইসরায়েল এবং ইসরায়েলের মানুষের চরিত্র। দেখেন, আহ, আমেরিকার কাছে যুদ্ধটা অর্থনৈতিক হতে পারে, বাট ইসরায়েলের কাছে বেসিক্যালি এটা অনেকটা ধর্মযুদ্ধের মতো। তারা সেই আগে থেকেই সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে। সেই নেতানিয়াহু বলি, ইসরায়েলের ভিতরে যে এক্সট্রিম জায়নিস্ট গ্রুপ আছে, এক্সট্রিম ডানপন্থী আছে, ইসরায়েলের যিনি মারা গেছেন, নেতানিয়াহুর আপনার প্রতিরক্ষা উপদেষ্টা টাইপের। তো এরা বেন গাভি। তো এরা সবাই ওই গ্রেটার ইসরায়েল ওই হিসেবে বিশ্বাস করে। যে কারণেই তারা এই গ্রেটার ইসরায়েলের জন্য সব থেকে বাধা হলো ইরান। যে কারণে তারা ইরানের ধ্বংস চায়। আমেরিকার চাওয়ার সাথে ইসরায়েলের এই চাওয়ার অনেক ডিফারেন্স আছে। তো এবং তারা বিশ্বাস করে যে মিরাকল ইজ হ্যাপেনিং। আমরা যেভাবেই দেখি না কেন, তারা বিশ্বাস করে যে মিরাকল ইজ হ্যাপেনিং। সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডিসিশন নিল যে ইহুদিদের জন্য একটা সেপারেট ল্যান্ড হবে, তারা এটা, আমরা অন্যভাবে দেখি, বাট তারা এটাকে একটা মিরাকল হিসেবে দেখে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন প্যালেস্টাইনের কিংবা ইসরায়েলে তাদেরকে এখানে পুনর্বাসিত করা হলো, ইসরায়েলিরা এটাকে মিরাকল হিসেবে দেখে। আরব ইসরায়েল যে ওয়ারে ইসরায়েল জিতলো, এই যুদ্ধটা ইসরায়েলের পক্ষে প্রথম যুদ্ধ ছিল একটা বড় আকারে। সেই যুদ্ধটা ইসরায়েল জিতলো, এটাকে তারা একটা মিরাকল হিসেবে দেখে। সেভেন্টিজ এর পরে, বিশেষ করে সেভেন্টিজ এর পরে শুরু এবং নাইনটিজ এর পরে আরো একটু বেশি করে, যে ইসরায়েল তো সেই পুরনো ইসরায়েল থেকে তার ভূখণ্ড অনেক বাড়িয়েছে, এটাকেও তারা একটা মিরাকল হিসেবে দেখে। ট্রাম্প ফার্স্ট জানুয়ারি এসে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিল, এটাকে ওরা একটা ছোট মিরাকল হিসেবে দেখে। তো ওরা জানে, ওরা বিশ্বাস করে যে না, মিরাকল ইজ হ্যাপেনিং, আমাদের সামনে আর দুইটা মিরাকল আছে, তাইলেই তো আমরা আমাদের সেই গ্রেটার, আমাদের যে সেই ইয়ে আছে, ওদের ধর্মীয় যেটা, একটা হলো আমরা ইসরায়েলটাকে এক্সপান্ড করা, গ্রেটার ইসরায়েল। আমরা থার্ড টেম্পল গঠন করব আল আকসা মসজিদের সেখানে, তাহলেই তো তাদের মসিহা আসবে। তো এই বিষয়গুলা ইসরায়েলের ভিতরে অনেক কাজ করে। আপনি অবাক হবেন যে যেখানে মাত্র 17% আমেরিকান তারা এই ট্রাম্পের সাথে, এই ট্রাম্পের এই যুদ্ধের পক্ষে আছে, সেইখানে যে ইসরায়েল কিছুদিন আগে 12 দিনের ইরানের সাথে যুদ্ধের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, হামাসের সাথে চলমান একটা হামাস হিজবুল্লাহর সাথে চলমান একটা যুদ্ধ প্রায় 2.5-3 বছর ধরে আছে, এত ক্ষয়ক্ষতির পরেও এই ইসরায়েলের 94% মানুষ এই যুদ্ধের পক্ষে আছে। আপনি চিন্তা করতে পারেন, এই ইসরায়েলের 94% মানুষ আহ, এই যুদ্ধের পক্ষে আছে। আমরা পাহাড়ে যখন বেড়াতে যাই, বড় একটা উঁচু পয়েন্টে দাঁড়িয়ে আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখি। আর ইসরায়েলের এরা যখন এই আপনার গাজার উপরে যখন বোমাবর্ষণ হয়, এরা ওই রকম সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে এরা দেখে যে গাজা পুড়ছে, এরা চিয়ার্স করে, এরা বিয়ার খায়। তো এই মাইন্ডসেটটা ওদের আছে। হুম। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে ইহুদিদের সংখ্যা ইসরায়েলে এবং আমেরিকায় কিন্তু প্রায় সমান। আমেরিকাতেও প্রায় অলমোস্ট 7 মিলিয়ন ইহুদি আছে। এবং এই ইহুদিরা, আমাদের যেমন মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি আছে, এরা বেশিরভাগই ছোটখাটো কাজ করে, বাট
আমেরিকাতে যে ইহুদিরা আছে এরা সবাই ইনফ্লুয়েন্সিয়াল জায়গাতে আছে। আপনি চিন্তা করতে পারবেন না যে পেন্টাগনে কি পরিমাণ ইহুদি আছে। ইউএস এর টোটাল ডিফেন্স মেকানিজমের ভিতরে, সিকিউরিটি এলিমেন্টের ভিতরে কি পরিমাণে ইহুদি আছে। তো এ কারণেই এবং আমেরিকার যে টোটাল ডিসিশন মেকিং প্রসেস, এই প্রসেসের ভিতরে কি পরিমাণে ইহুদি আছে। এই যে এআই এর কথাটা বারবার উঠলো, আপনি এই চাইনিজ এই সিস্টেমটা যদি বাদ দিয়ে যদি আপনি ওয়েস্টার্ন এআই মেকানিজমের ভিতরে দেখবেন, তাহলে দেখবেন যে এর অলমোস্ট 90% কন্ট্রোল করে ইহুদিরা। তো এখন এই ইসরায়েল তো চায়, আমেরিকা চাক বা না চাক, ইসরায়েল চায় যে ইরানের জন্য ধ্বংস হয়ে যাক, ইরানের জন্য অনেক অনেক বেশি ধ্বংস। একই সাথে ইসরায়েল চায় যে মিডিল ইস্টও যদি ইরানকে ধ্বংস করতে যে যদি মিডিল ইস্ট ধ্বংস হয়ে যাক, এটাই ইসরায়েলের আপত্তি নাই। আপনি হয়তো শুনেছেন যে ইসরায়েলি মোসাদ বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, যেমন ইরাকে ধরা পড়েছে, আপনার কাতারে ধরা পড়েছে, কাতার গভর্নমেন্ট ধরেছে, আরব আমিরাতে ধরা পড়েছে, যে তারা ওইখানে নাশকতা করছিল ইরানের নাম করে, যাতে করে এইসব দেশগুলোকে যাতে করে লেলিয়ে দেওয়া যায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এইখানে তবে ইসরায়েল একটু ব্যাকফুটে চলে গেছে দুইটা কারণে। প্রথমত ইসরায়েলের অনেক ড্যামেজ হয়ে গেছে, যেটা আমি বললাম, যেটা ফরাদ ভাই ভাই বললো। একই সাথে গ্রাউন্ড ফোর্স পাঠানোটা খুব জরুরি একটা রেজাল্টের জন্য, কিন্তু ইসরায়েল হ্যান্ডিক্যাপ হয়ে গেছে যে ইসরায়েলের গ্রাউন্ড ফোর্সটা হামাস এবং হিজবুল্লাহর যে ওদের সাথে যে অনগোয়িং যুদ্ধ আছে, এই কারণে সে গ্রাউন্ড ফোর্স পুল আউট করতে পারছে না। এবং একই সাথে ইসরায়েলের স্ট্র্যাটেজিটাই হলো এরকম যে ওরা যুদ্ধ করবে ওদের বাউন্ডারির বাইরে, ইসরায়েলের ভিতরে যুদ্ধ হবে, এইটা ইসরায়েলের ডক্ট্রিনে নাই। এ কারণে ইসরায়েলের ভেতরকার সিকিউরিটি এবং হামাস এবং হিজবুল্লাহ এই দুইটা মাথায় রেখে ইসরায়েল কোনোভাবে তার গ্রাউন্ড ফোর্সকে পুল আউট করতে পারছে না। এ কারণে ইসরায়েল জিসিসি কান্ট্রি যেগুলো আছে, এই আরব দেশগুলা, 6টা দেশ তো জিসিসি, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, আরেকটা মনে হয় বাহরাইন। তো এইগুলাকে বারবার বলছে যে তোমরা যেন যুদ্ধ করো ইরানের সাথে, বাট কেউ কথা শুনছে না। তো এখন এটা গেল তো ইসরায়েলের বিষয়। তো তার মানে ইসরায়েলের ডেসপারেশনটা আছে। আর দ্বিতীয়ত ট্রাম্প প্রশাসনকে এবং আমেরিকা চালানোর মতো ওই ইনফ্লুয়েন্সটাও ইসরায়েলের আছে। তো এইটা এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একই সাথে যে এখন ট্রাম্পের সামনে কি অপশন আছে পশ্চিম বিশ্বের আচ্ছা, তার আগে আমি ওই আরব কান্ট্রির বিষয়ে অল্প একটু বলি। যে দেখেন, ট্রাম্পের কথা যদি বলি, যে পেট্রো ডলারের বিষয়ে আমি আগে একদিন বলেছিলাম, আমি জাস্ট 1 মিনিটে একটু বলি যে পেট্রো ডলারটা ইউএসএ তে কিভাবে এত ইনফ্লুয়েন্স করে। সেই নিক্সনের সময় 1970 সালে এই ডিসিশনটা হলো, এবং 73 সালে সৌদি আরবের বাচ্চার সাথে তারা একটা নেগোসিয়েশনে আসলো যে তোমার রাজতন্ত্র একেবারে নির্ভেজাল থাকবে, প্রোটেক্টেড থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি তোমার রাজতন্ত্র রাখবা, আমি তোমাদেরকে প্রোটেকশন দিব, তোমরা শুধু তোমাদের তেল বিক্রি করবা হলো ডলারে। এবং তখন সৌদি আরবের সাথে বাকি 6টা দেশ কি করলো। তো এইটার ফলাফলটা কি দেখেন, আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন, সে জাপান, আমি একটা উদাহরণ দিই শুধু। জাপান, আহ, তার প্রচুর এনার্জি দরকার, বাট সে এনার্জি প্রডিউস করে না। তো তার মানে তাকে তেল কিনতে হয় আরব দেশগুলাতে, তেল কিনতে হবে ডলারে। তার মানে জাপানকে 3টা কাজ করতে হবে। প্রথমত তাকে ডলার কিনতে হবে। 2 নাম্বার, যেহেতু এই ডলার বিষয়টা তার ডে টু ডে অ্যাফেয়ার, তাকে একটা বড় অঙ্কের ডলার রিজার্ভ রাখতে হবে। সবগুলোই কিন্তু আপনার ইউএস এর কাছে তারা বাধা। 3 নাম্বার, তার যে এত ডলার, এটা সে কি করবে? তার মানে এই ডলার গুলো ইউএস এর মার্কেটেই তাকে ইনভেস্ট করতে হবে, ইউএস এর শেয়ার মার্কেট, ইউএস এর বড় বড় কোম্পানি গুলাতে। তো এভাবেই কিন্তু এই জাপানের মতো হাজারো দেশ যে এই পেট্রো ডলার দিয়ে কেনে, এই পেট্রো ডলার এভাবে ইউএস এর ইকোনমিটা সচল রাখে। এই জন্যই এই ইরানে এবং মিডিল ইস্টে ইউএস এর ইনফ্লুয়েন্সটা এত জরুরি। তো আমি এখন যদি শেষের দিকে এসে বলতে চাই যে আরব দেশগুলা, তারা আছে, তাদের উদ্দেশ্য হলো দুইটা। 1 নাম্বার, এটা পৃথিবীর সকল যারা ডিক্টেটর থাকে সবারই উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য একটাই থাকে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা, আমার গদি যেন কোনোভাবে না যায়, আর কিছু না। সব ডিক্টেটরের একই চরিত্র। তো আরব যে বাচ্চাগুলো আছে জিসিসি, তাদের প্রধান এম হলো তার রাজতন্ত্রটা যেন টিকে থাকে। এবং এই রাজতন্ত্র টিকে থাকতে গেলে তাকে অন্তত ওয়েল ফিল্ডের প্রোটেকশন লাগবে। এবং তার আরব দেশের কিন্তু 80% খাবারও আসে বাইরে থেকে। এই হুম। কারণেই আরব দেশগুলো এখন কোনো যুদ্ধে জড়াচ্ছে না।
আরব দেশগুলা যুদ্ধে জড়াচ্ছে না। আপনি দেখবেন যে আরব তাদের আরাম নষ্ট দেশগুলা করতে তারা চাচ্ছে না, আর তাদের তো এবং নিজস্ব হ্যাঁ, প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থাও নাই। সুতরাং এই সঠিক, রক্ষা করা প্রতিরক্ষা হ্যাঁ, ব্যবস্থা তাদের একমাত্র এন- সম্বল, কি এবং কোনোভাবে নষ্ট হোক এটি চাইবে না তারা। একই স্বাভাবিক। সাথে সাগর ভাই, একই সাথে আমেরিকার একটা মিডিয়াতে শুনলাম যে একই সাথে এই যে আহ, সৌদি আরব নাকি ইজ নট আনহ্যাপি, সৌদি আরব মানে অখুশি না যে এই যুদ্ধে যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকা তিনটাই দুর্বল হয়ে যায়, তাতে সৌদি আরবের কোনো আপত্তি নাই, তাতে আরব দেশের কোনো আপত্তি নাই। কিন্তু তারা এই যুদ্ধটা নির্বিঘ্নে শেষ চায়, কারণ আরব আমিরাতের অনেক ক্ষতি হয়েছে। প্রায় আমি খবর পেলাম যে প্রায় $30 বিলিয়ন অলরেডি ক্ষয়ক্ষতি আরব দেশগুলোর হয়ে গেছে। তো এখন আহ, আমেরিকার সামনে কি কি পথ খোলা আছে এই যুদ্ধটার মোটামুটি একটু শেষ করার জন্য? তো আমরা, তো আমি প্রথমত আহ, আহ, যেটা খবর পেলাম যে আমেরিকা গ্রাউন্ড ফোর্স ইসরায়েলে, আপনার ইরানে পাঠাবে এরকম প্ল্যান করেছে। তো আমার বিচারে আমেরিকা যে গ্রাউন্ড ফোর্স পাঠাবে আহ, এবং পাঠাবে, এবং এটা তিনটা জায়গা তারা টার্গেট করবে। লিমিটেড গ্রাউন্ড ফোর্স পাঠাবে, তিনটা জায়গা তারা টার্গেট করবে। একটা, যে ওদের যে খার্গি যে ওয়েল ফিল্ড আছে এইটার একটা দখল নেওয়ার চেষ্টা করবে। হরমুজের কিছু ভ্যান্টেজ পয়েন্টের দখল নেওয়ার চেষ্টা করবে। এবং ইরানের যে পারমাণবিক যে সাইট গুলো আছে, ইস্পাহান এবং অন্যান্য এই জায়গাগুলোর একটু এইগুলো একটু কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে। এই তিনটা চেষ্টা করবে। এবং আর একটা চেষ্টা ইসরায়েল এবং আমেরিকা ডেসপারেটলি এখন করবে এবং করছে, আপনার এই মোস্তফা খমিনিকে অ্যাসাসিনেশন করা, মানে এই একটা জিনিস আমি তারা। শেষ করতে একটু শুনতে চাই, এরপরে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আপনার কাছে লাস্ট প্রশ্নটা ফরাদ ভাইয়ের কাছে আমার করা খুব ইচ্ছে ছিল, ভুলে গেছি আমি। এটি হলো যে আসলে প্রধানদেরকে, ইরানের প্রধানদেরকে খুন করা মানেই কি আহ ইরানের কোনো না কোনোভাবে পতন নিশ্চিত করার কোনো সুযোগ রয়েছে বলে মনে করেন পশ্চিমাদের, বা বিশেষ করে ট্রাম্পের এই বিষয়টা মাথায় ঢুকলো কেন যে চিফ যে তাকে মেরে ফেললেই বুঝি সবকিছু খতম হয়ে যাবে? এই অবস্থায় কি ইরান আছে বলে মনে করেন? না, এই অবস্থায় ইরান নাই। আমি তো শুরুতেই বলেছি যে ইরান অলরেডি এই যুদ্ধে প্রায় জিতে গেছে, এই অবস্থায় নাই। হুম। কিন্তু ট্রাম্প হলো যে কোনো মূল্যে, মানে একটা একটা ভালো কিছু একটা দিয়ে সে একটা এই যুদ্ধটা থেকে পালিয়ে যাওয়ার একটা পথ পাচ্ছে। তো এটা তো সত্যি যে ইরানের অনেক ক্ষয়ক্ষতি ট্রাম্প করেছে, সিনিয়র লিডারশিপদেরকে মেরে ফেলেছে। এবং সে যদি এখন কোনোভাবে এই মুস্তফা খমেনিকে আবার মেরে ফেলতে পারে, তো ট্রাম্প এই যুদ্ধ শেষ করার একটা বাহানা পেয়ে যাবে। কারণ ট্রাম্প বাহানা খুঁজতেছে এই যুদ্ধটা শেষ করার। তো এই বাহানাটা তাদের দরকার।